নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, তোমাদের সকলের যে মনটা খারাপ সেটা আমি জানি, কারণ যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাদের এই সপ্তাহটা কিন্তু খুবই ধকল গেছে। ঠিক আছে, কারণ অনেক টাকা কিন্তু মার্কেট থেকে গায়েব হয়ে গেছে, পরিমাণে স্টকে সেলিং হয়েছে এবং ম্যাক্সিমামটাই সেল করেছে ফরেন ইনভেস্টাররা। আমি যে লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে মার্কেট ক্র্যাশ হওয়ার তিনটে কারণ। সেটা দেখে বুঝতে পেরেছো যে এই সপ্তাহটা এরকমই চলবে, এটা আমি আগে থেকেই বলেছিলাম। তো যদি আমার আগের ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে কোনো রকম কিছু বুঝতে বা মার্কেট অ্যানালিসিস করতে কিন্তু অসুবিধা হবে না। আর যারা ভিডিওটা দেখোনি তাদের একটু অসুবিধা হবে এবং তারা হয়তো একটু অসুবিধার মধ্যেই আছো এবং মনের দিক থেকেও তাদের খুব অবস্থা খারাপ। এখন মার্কেট সবসময় উপরে যাক, আমরা প্রফিট করি, এটা আমরা সকলেই চাই। কিন্তু মার্কেট যখন ক্র্যাশ হয় এবং এইভাবে ক্র্যাশ হয়, ঠিক আছে, তো তখন আমরা সেটা কিন্তু একটু মেনে নিতে আমাদের সকলেরই অসুবিধা হয়। নিফটি 26,000-এর যে মাইলস্টোন সেটাকে ছুঁয়ে প্রায় 26,200-র কাছাকাছি চলে গেছিল, কিন্তু আজকে ফ্রাইডে, তো আজকে আমরা কি দেখলাম, নিফটি কিন্তু আবার সেই 25,000-এর যে মাইলস্টোন তার নিচেও চলে গিয়েছিল। তো যাই হোক, ফাইনালি নিফটি 25,000-এর ওপরেই একটা পজিটিভ ক্লোজ হয়েছে। ইন্ডেক্সের দিকে আসবো, কিন্তু তার আগে একটা কথা বলবো যে যারা আমার আগের ভিডিওটা দেখোনি যে কি কারণে আজকে মার্কেটের এই অবস্থা, তাদেরকে আমি বলবো, আমি ভিডিওটা ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, কারণ ডিটেলস আমি সেই ভিডিওটা আলোচনা করেছিলাম। কারণগুলো, তিনটে কারণ আমি সেখানে দিয়েছিলাম। মিডিল ইস্টে যুদ্ধকালীন পরিস্থিতি, পরিস্থিতি ঠিক নয়, মানে একদম যুদ্ধ চলছে আর কি। এখনো পর্যন্ত ইসরায়েলে যেভাবে বোমাবর্ষণ হয়েছে ইরানের তরফ থেকে, তো ক্রুড অয়েলের প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে, 75 পর্যন্ত চলে গেছে। এবং এই যুদ্ধ যদি না থামে তাহলে আমরা কিন্তু মার্কেটে আরো কিন্তু অস্থিরতা দেখতে পাবো। কারণ ইসরায়েলের যা ইতিহাস আছে সেই ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলার মতো কিন্তু দেশ নয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইসরায়েল কিন্তু এর একটা মোক্ষম জবাব দেবে, এবং তারা অলরেডি বলেও রেখেছে যে ইরানের যে পরমাণু যে কেন্দ্রগুলো আছে সেখানে হামলা হতে পারে। প্লাস যে অয়েলের যে রিজার্ভগুলো আছে, ইরান একটা অয়েল প্রডিউসিং দেশ, ঠিক আছে, মানে পেট্রোল ডিজেল, সেই সব জায়গাতেও হামলা হবে। এবং সেই সব জায়গাতে যদি হামলা হয় তাহলে তো বন্ধুরা বুঝতেই পারছো যে অয়েলের প্রাইস কিরকম ভাবে আরো বাড়বে এবং আরো অস্থিরতা তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় অয়েলের প্রাইস যদি বাড়ে তো যথারীতি শেয়ার মার্কেটে তো খুবই প্রেশার থাকবে। কারণ আমি আমার আগের ভিডিওটাতে বলেছিলাম যে এই যে ক্র্যাশ, এই ক্র্যাশ কিন্তু একদিন দুদিনের জন্য নয়, মার্কেট কিন্তু অনেকটা কারেকশন দেখাবে। তবে একটা কথা আমি তোমাদেরকে নিশ্চিন্তের সাথে বলতে পারি যে ভারতবর্ষের ইকোনমি বা ভারতবর্ষের যে পরিস্থিতি, সেসব জায়গাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। এই যা দেখছো টোটালটাই হচ্ছে ফরেন ইনভেস্টাররা আমি বলেছিলাম আমার আগের ভিডিও, তোমরা মানে ভিডিওটা দেখলে ডিটেলসে তাহলে তোমরা বুঝতে পারবে। আমি ছোট করে বলে দিই, ফরেন ইনভেস্টাররা কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে বেরিয়ে চায়নার মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করেছে। কি কারণে শুরু করেছে সেটা আমি ডিটেলসে বলেছি, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তো তোমরা সেটা গিয়ে দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, এবার চলে আসবো আজকের আমাদের মার্কেটের নিউজে। কিছু স্টকের ব্যাপারেও কথা বলবো, ইন্ডিয়ার ইন্ডেক্সগুলোর ব্যাপারে কথা বলবো, আর একটা বিগ আইপিও আসতে চলেছে এই মাসেই, সেটার ব্যাপারে আজকে কথা বলবো। ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, যে চ্যানেলটা একদম নতুন, অনেক কষ্ট করে একটা ভিডিও শুট করি এবং ইনফরমেশনগুলো গ্যাদার করে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরি। তো আমি পারিশ্রমিক হিসেবে কিন্তু কোনো রকম কোনো চার্জ চাই না। আমাকে এটাও কোয়েশ্চেন করেছে, দাদা তোমার কাছে ক্লাসের কোনো ব্যবস্থা আছে কিনা, আমরা পেড করতে চাই, টাকা পয়সা দিয়ে ক্লাস করতে চাই। তো আমার টাকা পয়সার কিছু দরকার নেই, ঠিক আছে। তো এরকম অনেকে বলছো, তো আমি চিন্তা ভাবনা করছি যে ইন ফিউচার যদি একটা কিছু ক্লাসের একটা ব্যবস্থা করা যায়। তো আপাতত সেই রকম ক্লাস করানোর পরিস্থিতি আমার কাছে এখন সেই ব্যাপারটা নেই, তো সেই জন্য আমি এখনো ভাবনা চিন্তা করিনি। বাট তোমরা এতজন এত করে বলছো, তো আমি হয়তো ফিউচারে ভাবনা চিন্তা করলেও করতে পারি একটা ক্লাসের ব্যাপারে। তো যখন আমি করবো অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। বর্তমানে যেটা আমি পারিশ্রমিক হিসেবে চাইবো সেটা হচ্ছে শুধু তোমাদের সাবস্ক্রাইব আর লাইক। তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা গ্রো করতে হবে, তোমাদের সাপোর্টের খুব দরকার। পাশের বেল আইকনটা প্রেস করে দাও, শেয়ার মার্কেট রিলেটেড যে আমি ভিডিওগুলো ছাড়ি সেগুলো খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আজকে সেন্সেক্স থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডেক্স
নেগেটিভে ক্লোজ হয়েছে। সেন্সেক্স আজকে বন্ধুরা 808 পয়েন্ট নিচে গেছে, মানে 0.98%, প্রায় 1%-এর মতো। 81,688 পয়েন্টে ক্লোজ হয়েছে সেন্সেক্স। আচ্ছা, নিফটি ফিফটি আজকে 235 পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে, 0.93%-এ। 25,014-তে ক্লোজ হয়েছে। নিফটি কিন্তু 25,000-এর নিচেও চলে গিয়েছিল, তারপরে আবার কিছুটা রিকভারি করে 25,000-এর ওপরে মানে ক্লোজ হয়েছে। 24,800, এই যে এটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট নিফটি ফিফটির জন্য, ঠিক আছে। এইটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা অনেকটা উঁচু হয়ে গেছিল অনেক কিছু স্টকের প্রাইস, যারা কিনতে পারোনি তাদের কাছে কিন্তু একটা সুযোগ আসবে। আবার মার্কেট কিন্তু বারবার সুযোগ দেয়, তো সেই সুযোগ আমরা নিলে ভালো, দ্রুত নিলে দ্রুত টাকা ইনকাম হবে, আর যদি দেরিতে নিই তাহলে দেরিতে টাকা ইনকাম হবে। সেটা এক একজনের এক এক রকম ব্যাপার। নিফটি মিড ক্যাপ 100 বন্ধুরা 550 পয়েন্ট নিচে গেছে। স্মল ক্যাপ 100 193 পয়েন্ট নিচে গেছে, মানে প্রায় 1%-এর উপরে কিন্তু নিফটি স্মল ক্যাপ 100 আজকে নিচে গেছে। কারণ লার্জ ক্যাপে যতটা পিটাই হবে তার থেকে একটু বেশি হয় মিড ক্যাপে, আর তার থেকে আরো বেশি হচ্ছে স্মল ক্যাপে, ঠিক আছে। তো সেটাই হয়েছে। ম্যাক্সিমাম স্মল ক্যাপে তো রিটেল ইনভেস্টাররা ভরে ভরে থাকে, তো রিটেল ইনভেস্টাররা মানে আমরা যারা, ঠিক আছে, তারা তো খুবই প্যানিক করি। অল্প একটু ভেঙে গেলে শেয়ার মার্কেট বা একটু ক্র্যাশ হলে আমরা খুব প্যানিকে সব সেল আউট করে বেরিয়ে যাই। তবে বন্ধুরা একটা কথা বলতে পারি, যে সেই সিচুয়েশন আসেনি যে সব পোর্টফোলিও জিরো করে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। লং টার্মে যারা হোল্ড করছো তারা লং টার্মে হোল্ড করো। যারা অনেক নিচু প্রাইসে কিনে বসে আছে, যাদের কাছে 100%, 150% প্রফিট আছে এক একটা স্টকে, তাদের চিন্তার কোনো কারণ নেই, যেটুকু আমি বুঝতে পারছি সেই জায়গা থেকে বললাম। বাট যারা উঁচু প্রাইসে কিনে রেখেছো তাদের তো অবশ্যই লস হচ্ছে, আমি বুঝতে পারছি, লস হবেও। ভালো স্টক যদি ইনভেস্ট করে থাকো উঁচু প্রাইসে হলেও, আমি বলবো মার্কেট কিন্তু আবার তোমাদের সুযোগ দেবে অ্যাভারেজ করার। তো বাই অন ডিপস করতে পারো ভালো ফান্ডামেন্টাল আলা স্ট্রং স্টক গুলো। গিফট নিফটি আজকে 248 পয়েন্ট মাইনাসে কিন্তু ক্লোজ হয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো এই গিফট নিফটি নিয়ে আমি আগেও বলেছিলাম যে গিফট নিফটি থেকে বোঝা যায় যে মার্কেট কোন দিকে যাবে, কারণ গিফট নিফটিতে ফরেন ইনভেস্টররা বেসিক্যালি ইনভেস্ট করে, ঠিক আছে। তো প্রচন্ড পরিমাণে ফরেন ইনভেস্টরদের থেকে কিন্তু সেল হয়েছে, তো যার কারণে মার্কেটে এই অবস্থা। তো ভয় পাওয়ার কিছু নেই। ফরেন ইনভেস্টররা আজকে ওখানে গেছে, কালকে কিন্তু আবার কোনো একটা ভালো গুড নিউজ বা একটা পজিটিভ নিউজ এলেই আবার কিন্তু এই মার্কেটে লাফিয়ে চলে আসবে। তো যারা এই সব প্রেশারে পড়ে বিক্রি বাট্টা করে পালিয়ে যাচ্ছ, যে হয়তো মার্কেট শেষ হয়ে গেল, মার্কেট শেষ হয়ে গেল, এসব ভাবছো, এসব ভাবার কোনো রকম কোনো কারণ নেই, কোনো রকম কোনো টেনশন করার দরকার নেই। ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে ইনভেস্ট করে আছে তারা হোল্ড করো, কোনো রকম কোনো অসুবিধার কিছু নেই। মার্কেট একদম ঠিকঠাক আছে। এটা একটা গ্লোবালি ইস্যু আছে, ইন্ডিয়ার মার্কেট কিন্তু কোনো কিছু প্রবলেম নেই। গ্লোবালি ইস্যু যেহেতু, তো ফরেন ইনভেস্টাররা এদিক ওদিক হচ্ছে বলে, বিক্রি বাট্টা হচ্ছে বলে আজকে কিন্তু এতটা নেমে গেছে। সেই জায়গায় কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড, ডিআইআই যারা ডোমেস্টিক ইনস্টিটিউশন, তারা কিন্তু খুব ভালো কিন্তু কেনাকাটি করছে, তারা কিন্তু বাই অন ডিপস করছে বন্ধুরা। তো তোমাদেরকে এটুকুই বলতে পারি। তো ফরেন ইনভেস্টররা যেমন পালাচ্ছে, পালাক, মার্কেটে এরপরে ঢুকতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আর ঢুকলেও কিন্তু অনেক উঁচু প্রাইসে তাদেরকেও কিনতে হবে। মানে আমরা যারা নতুন যারা ইনভেস্টার, ঠিক আছে, মানে অনেক উঁচু প্রাইসে কিছু না বুঝে কিনে ফেলি, বাট ওরা কিন্তু বুঝে ওদেরকে কিনতে হবে, আমার যেটুকু মনে হয়। আবার কিছু একটা নেগেটিভ নিউজ ছড়িয়ে দেবে হিন্ডেনবার্গ দিয়ে, আবার মার্কেটে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে মার্কেটটা আবার ক্র্যাশ করানো যায়। এইসব করবে ওরা, ওদের খেলা খেলুক, আমরা আমাদের মতো চলি, ঠিক আছে। এবার চলে আসবো কিছু স্টকের ব্যাপারে, কিছু ব্রেকিং নিউজ আছে সেসব স্টকগুলো। প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো বন্ধু, সেটা হচ্ছে টাটা মোটরস। বন্ধুরা এই টাটা মোটরস কিন্তু লাস্ট 1 মাস যাবৎ কিন্তু অনেকটা ডাউন হয়েছে বন্ধুরা, প্রায় 14%-এর কাছাকাছি, মানে 15%-এর কাছাকাছি কিন্তু টাটা মোটরস ক্র্যাশ করেছে তার অল টাইম হাই। তো টাটা মোটরস যখন 1100 টাকার লেভেলে ট্রেড করছিল তখন তো অনেকের কাছে সেটা খুব ভ্যালুয়েশন, মানে মনে হচ্ছিল যে অনেক বেড়ে গেছে, একটু নিচে নামুক কিনবো। তো টাটা মোটরস কিন্তু আবার সুযোগ দিয়েছে বন্ধুরা, ঠিক আছে। এখন কিন্তু 1000 টাকার নিচে ট্রেড করছে। তো আমার মনে হয় যে টাটা মোটর তেমনই একটা স্টক না, আর পি রেশিও 10-11 কাছাকাছি চলছে, ঠিক আছে, মানে একদম আন্ডার ভ্যালুড একটা স্টক। আর টাটা মোটরস নিয়ে যারা সন্দেহ করছো টাটা মোটরস শেষ হয়ে গেল, টাটা মোটরসের বিক্রি করে বেরিয়ে যায়, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে, এটুকু বলতে পারি। কারণ দেখো একটা কথা বলতে পারি, টাটা মোটরসের
মানে এইরকম যে ডাউনফল হওয়ার পিছনে কিছু নিউজ আছে, এরকম নিউজ প্রত্যেকটা স্টকে কিন্তু আসতেই থাকে। তার মানে সেই স্টকটা খারাপ হয়েছে এরকম কিছু ব্যাপার নেই। নিউজটা আমি ছোট করে বলে দিই, তো সেটাই হচ্ছে এই ডাউনফলের কারণ। আজকে কিন্তু টাটা মোটরস কিন্তু নেগেটিভে নয়, পজিটিভে ক্লোজ হয়েছে, ঠিক আছে, এত ডাউনফলের মধ্যেও। তো নিউজটা কি, নিউজটা হচ্ছে 2023-24 অর্থবর্ষে টাটা মোটরসের টোটাল যে সেল হয়েছিল মানে সেকেন্ড কোয়ার্টারে, কারণ দেখো এটা তো মানে সেপ্টেম্বর মাস শেষ হয়ে অক্টোবর মাস পড়ে গেল, তো সেকেন্ড কোয়ার্টারের প্রত্যেক কোম্পানি কিন্তু রেজাল্ট আউট হবে। তো টাটা মোটরসে কত ভেহিকেল বিক্রি করেছে, গাড়ি বিক্রি হয়েছে, সেটার একটা টাটা মোটরস কিন্তু একটা হিসাব দিয়েছে যে কত হয়েছে সেল। টাকার হিসাব এখন আসেনি, টাকার হিসাব আসবে কিছুদিন পরে। তো 2023-24 অর্থবর্ষে সেকেন্ড কোয়ার্টারে টোটাল সেল হয়েছিল 2,43,024টা গাড়ি। তো সেই জায়গায় 2024-25 অর্থবর্ষ মানে এবছর কোয়ার্টারে কিছুটা ডাউনফল হয়েছে, সেটা হচ্ছে 2,15,034টা গাড়ি তারা সেল করেছে। তো এই জায়গায় একটা গ্যাপ হয়েছে। প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারে যে ভালো গাড়ি সেল হবে এরকম তো ব্যাপার নেই। মার্কেটে তো প্রচুর কোম্পানি আছে না, তাদেরও তো গাড়ি সেল করতে হবে, তারাও অফার দিচ্ছে, তারাও নিত্য নতুন স্কিম বার করছে, তারাও নতুন নতুন মডেল বার করছে, ঠিক আছে। তো টাটা মোটরস আবার যখন ভালো একটা কিছু মডেল আনবে, আবার যখন ভালো স্কিম বা ভালো অফার আনবে, ভালো সময় কিন্তু সবাই সাথ দিতে চলে আসে, ঠিক আছে, খারাপ সময় সবাই ছেড়ে চলে যায়। আমি লং টার্ম ইনভেস্টারদের একটা কথা বলি, যেটা আমিও সবসময় মেনটেন করি, তোমাদেরকেও বলছি, যে ভালো সময়ে কোনো কোম্পানি সাথ দিতে হবে না, ভালো সময় সবকিছু ভালোই হবে, কিন্তু খারাপ সময় কোনো ভালো ফান্ডামেন্টাল ওয়ালা কোম্পানি যদি তুমি সাথ দাও না, তুমি অলওয়েজ কিন্তু গেনার হবে। তো আমার মনে হয় টাটা মোটরস একটা খুব ভালো কোম্পানি, অনেকটাই ডাউনে এসছে। তো এই জায়গায় কিন্তু একটা বাই অন ডিপস করার একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু তার মানে এই নয় বন্ধুরা আমি তোমাদেরকে কেনার জন্য পরামর্শ দিচ্ছি, তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা কিন্তু কিনতে পারো, ঠিক আছে, আমার মনে হয়েছে তাই আমি কিন্তু বললাম। এরপর চলে আসবো ডিফেন্সের একটা কোম্পানি গার্ডেন ডিচ শিপ বিল্ডার। গার্ডেন ডিচ শিপ বিল্ডার বন্ধুরা আজকে কিন্তু দুখানা অর্ডার পেয়েছে। গার্ডেন ডিচ শিপ বিল্ডার কিন্তু তার অল টাইম হাই থেকে এখনো প্রায় 35 থেকে 40% ডাউনে কিন্তু ট্রেড করছে বন্ধুরা, মানে অনেকটাই নিচে নেমে গেছে প্রাইস। তো আমার মনে হয় যে এখানে কিন্তু গার্ডেন ডিচ শিপ বিল্ডারের একটা প্রাইস কিছুটা এখনো ভ্যালু অনুযায়ী একটু ওভার ভ্যালুড আছে, কিন্তু আমার মনে হয় ঠিকঠাক। গার্ডেন ডিচ শিপ বিল্ডার একটা অর্ডার পেয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে, ডিপার্টমেন্ট থেকে। কি অর্ডার পেয়েছে, এসি নন এসি মিলিয়ে টোটাল 13খানা ইউনিট হাইব্রিড ইলেকট্রিক ফেরি। এই যে গঙ্গায় যে আমাদের যে ফেরিগুলো চলে এগুলো সব ডিজেলে চলে, তো এই জায়গায় এখন হাইব্রিড মানে ইলেকট্রিক ফেরি আনতে চাইছে গভর্নমেন্ট। তো সেই অর্ডারটা গার্ডেন শিপ বিল্ডারকে দিয়েছে 13খানা টোটাল, ঠিক আছে, এসি এবং নন এসি মিলিয়ে। অ্যামাউন্ট আছে বন্ধুরা 226.18 করোড়, ঠিক আছে। এবং এই যে অর্ডারটা, এই অর্ডারটা কিন্তু 30 মাসের মধ্যে কিন্তু তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। সেকেন্ড যে একটা অর্ডার আছে আমি তোমাদেরকে পড়ে শোনাই, সেই অর্ডারটা কিছুদিন আগেও ছিল এবং সেখানে একটু অর্ডারে আপগ্রেডেশন এসছে। তো অর্ডারটা প্রথমে পড়ে শোনে তাহলে তোমরা বুঝতে পারবে। ইন এ সিগনিফিকেন্ট মাইলস্টোন আন্ডারস্কোরিং ইটস কমিটমেন্ট টু হ্যান্ডেল এক্সপোর্ট অর্ডার, এটা একটা এক্সপোর্ট অর্ডার আছে কিন্তু বন্ধুরা, ঠিক আছে, মানে বিদেশি অর্ডার। একটা ছিল দেশি অর্ডার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে পেয়েছে, এবার বাইরের দেশের অর্ডার আছে, ঠিক আছে, এবং অর্ডারটা পেয়ে এসছে হচ্ছে জার্মানি থেকে। গার্ডেন ডিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সাইন অ্যান এগ্রিমেন্ট উইথ মেসার্স কার্স্টেন রেডার শিপস ম্যাকলার অ্যান্ড রিডেইরি জিএমবিএইচ অ্যান্ড কোম্পানি। বাপরে নামটা উচ্চারণ করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, যাই হোক। কেজি জার্মানি অন থার্সডে October 3rd 24 for the construction and delivery of fifth multi-purpose vessel of 7,500 DWT. This contract is in line with the option agreement signed between both the parties for procurement of shore additional MPVs from GRSC. The shipyard will build a total of 8 vessels at an approx order value of 108 মিলিয়ন ইউএসডি। একটা বন্ধুরা বুঝতেই পারছো তোমরা, একটা বড় একটা অর্ডার, 108 মিলিয়ন ইউএসডির একটা অর্ডার। তো দুটো অর্ডার কিন্তু এই গার্ডেন ডিচ শিপ বিল্ডার পেয়েছে আজকের দিনে। তো যারা গার্ডেন ডিচ শিপ বিল্ডারের যারা
ইনভেস্টার তাদের জন্য সুখবর। যারা ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো, গার্ডেন শিপ বিল্ডার খুবই স্ট্রং একটা কোম্পানি, তো দেখতে পারো, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো জিআরএসসি। এরপরে রেলওয়ে একটা কোম্পানি আছে, ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। একটা অর্ডার পেয়েছে বন্ধুরা 3,67,98,300 টাকার একটা অর্ডার পেয়েছে। অর্ডারটা পেয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে, মহালক্ষ্মী মানে ইন্ডিয়ান রেলওয়ে, তার থেকে একটা অর্ডার পেয়েছে। তো এটাও একটা ভালো কোম্পানি, রেলের একটা মানে প্রাইভেট কোম্পানি। এরপরে চলে আসবে বন্ধুরা যে কোম্পানিটা নিয়ে, সেটা হচ্ছে ইরেডা। ইরেডা লাস্ট এক বছরে বন্ধুরা এত ক্র্যাশের পরেও 344% কিন্তু এক বছরে এখনো পর্যন্ত রিটার্ন দেখাচ্ছে, ঠিক আছে। এবং যেটা গুরুত্বপূর্ণ যে আপডেটটা আছে সেটা হচ্ছে 10th অক্টোবর, ঠিক আছে, সেকেন্ড কোয়ার্টারের তার রেজাল্ট আউট আছে কোয়ার্টারলি। 10th অক্টোবর রেজাল্ট আউট হবে, তো 10th অক্টোবর রেজাল্ট এলে তোমরা জানতে পারবে ইরেডার সেকেন্ড কোয়ার্টারের রেজাল্ট কেমন হয়েছে, তার সেল, তার রেভিনিউ, তার প্রফিট কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, ইরেডা কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউনফলে আছে বন্ধুরা, ঠিক আছে। সেটা কারণ আছে, একটা হচ্ছে ওভারভ্যালুড হয়ে গেছিল স্টক, কারেকশন আসছে। তার উপর আরেকটা জিনিস হয়েছে বন্ধুরা, সেবি কিন্তু ইরেডাকে লং টার্ম স্টেজে ফেলে দিয়েছে, মানে এএসএম স্টেজ 1-এ ওই 20 সেপ্টেম্বর মানে 20 সেপ্টেম্বর থেকে কিন্তু ফেলে রেখেছে। তো যার জন্য সেখানে একটা প্রেশার, প্লাস একটা ওভারভ্যালুড স্টক হওয়াতে কারেকশন, এবং এএসএম স্টেজ 1-এ থাকায় একটা প্রেশার, তো এই দুটো প্রেশার একসাথে হয়ে গিয়ে কিন্তু একটা ডাউনফল দেখা দিচ্ছে। তার মানে কোম্পানি কিন্তু খারাপ না, কোম্পানি ভালো কোম্পানি, ঠিক আছে। পি রেশিও 44-এ এখন ট্রেড করছে, 0.74% ডাউন হয়ে 222 টাকাতে বন্ধ হয়েছে বন্ধুরা। এরপরের যে স্টক সেটা হচ্ছে রামা স্টিল টিউব লিমিটেডকে নিয়ে একটা ছোট একটা ইনফরমেশন আছে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 4th সেপ্টেম্বরে রামা স্টিল টিউব একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে তারা রিনিউয়াল সেক্টরে পা ফেলতে চলেছে, অনিক্স রিনিউয়াল বলে যে কোম্পানি আছে তার হাত ধরে, ঠিক আছে। তো তারা একটা সাবসিডিয়ারি নতুন একটা কোম্পানি খুলে নিয়েছে, রামা স্টিল টিউব লিমিটেড। সে কোম্পানির নাম হচ্ছে ওরাম গ্রিন এনার্জি লিমিটেড, ঠিক আছে। এই ওরাম গ্রিন এনার্জি লিমিটেড কোম্পানিটা কিন্তু এনার্জির যে কাজগুলো হবে না সোলারের, তো সেই কাজগুলো কিন্তু এই ওরাম গ্রিন এনার্জি লিমিটেড করবে, তো রামা স্টিল টিউবের সাবসিডিয়ারি হিসেবে। তো টোটালটাই রামা স্টিল টিউবেই আসবে। তো নতুন কোম্পানি কিন্তু তারা খুলে ফেলেছে, তার মানে বোঝাই যাচ্ছে, যেমন ডিফেন্স একটা কোম্পানি খুলেছিল রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড, তারা ডিফেন্সে পা ফেলছে। আচ্ছা, ওরাম গ্রিন এনার্জি লিমিটেড বলে একটা কোম্পানি খুললো, তারা এনার্জি সেক্টরে পা ফেলছে। তো তারা সিরিয়াস বলেই কিন্তু কোম্পানিগুলো খুলছে, ঠিক আছে। তো আমার মনে হয় ভবিষ্যতে কোম্পানিটা ভালো কিছু খেলা দেখাতে পারে। স্মল ক্যাপ কোম্পানি, খুবই ভোলাটাইল, সাবধানে পা ফেলো তোমরা সকলে। এরপরে চলে আসবো বন্ধুরা একটা আইপিওর খবর নিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় আইপিও আসতে চলেছে এই মাসেই। তারিখটা হচ্ছে 14ই অক্টোবর, খুব সম্ভবত 14ই অক্টোবর তারিখটা হবে। হুন্ডাই একটা বিদেশি কোম্পানি, সেই হুন্ডাই কিন্তু ইন্ডিয়াতে আইপিও আনতে চলেছে। এবং ইন্ডিয়ার এখনো পর্যন্ত যেটা সব থেকে বড় আইপিও ছিল সেটা হচ্ছে এলআইসির, 2022 সালে ছিল 2.7 বিলিয়ন ইউএস ডলারের। হুন্ডাই মোটরস আনতে চলেছে 3 বিলিয়ন ইউএস ডলারের, ঠিক আছে। তো এলআইসি এতদিন বড় ছিল, আজকে কিন্তু এলআইসি আর বড় থাকবে না এই আইপিও আসার পরে। এই আইপিও সাবস্ক্রিপশন ওপেন হবে খুব সম্ভবত 14ই অক্টোবর, এখনো পর্যন্ত এরকমটাই খবর আছে। তো আইপিও প্রাইস বেন্ডিং কি আছে না আছে সেটা আপডেট হওয়ার পরে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, মোটরস আইপিও আনছে, এই হুন্ডাই মোটরস কিন্তু 2 নম্বরে মানে প্যাসেঞ্জার ভেহিকেল সেলে আছে ইন্ডিয়াতে। 1 নম্বর হচ্ছে মারুতি সুজুকি, সেকেন্ড হচ্ছে হুন্ডাই মোটরস। তো বড় কোম্পানি, বড় আইপিও আসছে, এবং অ্যালটমেন্ট পাওয়ার চান্সও কিন্তু থাকবে, কারণ হচ্ছে আইপিও যে সাইজ না, হিউজ সাইজ, তো সেখানে অ্যাপ্লাই করলে আমার মনে হয় আইপিও পেলেও পাওয়া যেতে পারে। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, যেরকম খবর আসবে আমি তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হবে বন্ধুরা এইরকম শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা।